স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টকে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আলোচিত বিভিন্ন সেক্টর সমস্যা, সম্ভাবনা এবং কি করণীয় সে বিষয়সমূহ। দর্শক, দীর্ঘদিন ধরে আবাসন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতি বছরই নির্মাণ খাতের সম্প্রসারণের ফলে আবাসন সংকট নিরসনের পাশাপাশি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এ খাতের মূল্য সংযোজন, বাড়ছে জিডিপিতে এর অবদানও। তবে প্রায় ৩ মাস ধরে টানা অবরোধ ও হরতালের অর্থনীতির অন্যান্য খাতের মতো এ খাতটিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। ফ্ল্যাট বিক্রি করতে না পারা, নতুন বিনিয়োগ না হওয়া, প্রকল্প এলাকায় পণ্য সামগ্রী পৌঁছতে বাধাগ্রস্ত হওয়া এবং শুষ্ক মৌসুমকে কাজে লাগাতে না পারায় নির্মাণ কাজ প্রায় স্থবির হয়ে পড়েছে বলে দাবি করছেন রিহাব। তাই সংকট মোকাবেলায় সরকারের কাছে 2 বছরের জন্য ব্যাংক ঋণের সুদ মকুব সহ আবারও এক অঙ্কের সুদে পুনঃ অর্থায়ন তহবিল চালুর পাশাপাশি ফ্ল্যাট হস্তান্তরের সময়সীমা আরও 1 বছর বৃদ্ধি করেছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব। তবে সুদ মকুব এবং পুনঃ অর্থায়নের পক্ষে অনেকে মত দিলেও ফ্ল্যাট হস্তান্তরের সময়সীমা আবারও 1 বছর বৃদ্ধির ফলে ক্রেতারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন অনেকে। এ ধরনের উদ্যোগের পুনরাবৃত্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আবাসন খাতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব মোকাবেলায় যৌক্তিক উদ্যোগ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন, আছেন রিহাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলাল এবং 7 হর্স সিমেন্ট কোম্পানির ও ডোরিন ডেভেলপমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ মুজাহিদ। যাচ্ছি বিস্তারিত আলোচনায়। জনাব সালেহ মুজাহিদ, আবাসন শিল্পের সাথে আরো প্রায় 2 শতাধিক শিল্প প্রত্যক্ষভাবে জড়িত থাকে। এখানে রড, সিমেন্ট, টাইলস অনেক কিছু আছে এবং টানা অবরোধ হরতালে এই শিল্পগুলো সাপ্লাই চেইনের উপর কিন্তু অনেকখানি প্রভাব পড়েছে এবং সময় মতো তারাও তাদের ব্যবসার কিন্তু সেই চেইনটা ধরে রাখতে পারছে না। এবং আপনি নিজেও সিমেন্ট শিল্পের সাথে জড়িত এবং আবাসন ডোরিন ডেভেলপার সেটাও আপনাদের। তো এই দুটা দিকই কিন্তু আপনি দেখছেন। আসলে আপনার ক্ষতির দিকটা, যে বাস্তব দিকটা, এটা আমরা জানতে চাচ্ছি। বেসিক্যালি এতক্ষণ যে আলোচনা হলো, আমি 2-1টা পয়েন্ট বলি। একটা বিজনেসম্যান মানে এন্টারপ্রেনিউর যেটা দেখে, আরওআই দেখে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। প্রথমত যখন আমরা কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করার চেষ্টা করি, এই যে যখন বলা হচ্ছে যে ঠিকমতো টাইমলি হ্যান্ড ওভার করছে না বা পালিয়ে যাচ্ছে ডেভেলপার, এটা কেন হয়? কারণ তারা প্রপারলি এই ইয়েগুলো, ক্যাশ ফ্লো, আরওআই, এই জিনিসগুলো হিসাব না করে, মানে লোভের বশবর্তী হয়ে একটা ল্যান্ড তার কাছে ভালো মনে হয়েছে, নিয়েছে। এরপরে ওটা থেকে যে তার প্রফিট আসবে সেইটা যেহেতু প্রপারলি ক্যালকুলেশন করা ছিল না, এখন ইন দ্য মিন টাইম ইকোনমি স্লো ডাউন করেছে, ফলে তার অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। এখন আমরা যারা মানে ব্যবসা করছি, আমরা যারা অলরেডি ইনভেস্ট করেছি এবং প্রজেক্ট হ্যান্ড ওভার কিছু করেছি, আরো কিছু করার পর্যায়ে আছি এবং সামনে কিছু প্রজেক্ট নিয়েছি, এখন ধরবো। যখন আমি ক্রেতার কাছ থেকে কিছু ইনভেস্টমেন্ট নিয়েছি, আমার নিজের ইনভেস্টমেন্ট লাগিয়েছি, এখন এই ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্ট তো নিজের পকেটে ইনভেস্টমেন্ট না, সেটাও ব্যাংকের থেকে নেওয়া ইনভেস্টমেন্ট এবং ক্রেতার থেকে নেওয়া ইনভেস্টমেন্ট। দুটা যখন একত্র করে আমি যখন ইনভেস্ট করলাম, করার পরে দেখা যাচ্ছে যে মোবাশ্বের ভাই যেটা বলেছেন যে 5টা বেচতে পেরেছি, 10টা এখনো আনসোল্ড আছে। আমার কিন্তু টাইম টিকিং অ্যাওয়ে। আমি যতটুকু আমার ইনভেস্টমেন্ট ঢেলেছি তা দিয়ে আমি হয়তো 3টা ফ্লোর করতে পেরেছি। এখন ক্রেতার ইনভেস্টমেন্ট দিয়ে আরো 2টা ফ্লোর করতে পেরেছি, আরো আমাকে 5টা ফ্লোর করতে হবে, আমি বেচতে পারছি না। মানে সার্টেনলি আমার পুরো সিচুয়েশনটা ডিলেড হয়ে যাচ্ছে। এখন যখন ক্যাশ ফ্লো থাকছে না, তখন কিন্তু আমাকে আবার অন্য কোনো সোর্স থেকে ইনভেস্টমেন্ট এনে এটাকে ঢালতে হচ্ছে। কিন্তু যখন ঢালতে যাচ্ছি তখন আবার দেখা যাচ্ছে যে এখন আমার মোটেও বিক্রি হচ্ছে না। মোবাশ্বের ভাই কারেক্টলি বলেছেন যে যারা ইনভেস্টর তারা বেসিক্যালি 2-3 ধরনের আছে। একটা হলো মিডল ক্লাস, তারা ওই ট্রানজাকশন মানিটা ধরে রাখতে চায় যে সামনে কি সিচুয়েশন আসছে এখনো জানে না। আর একটা ক্লাস আছে তাদের মানে কালো টাকা যেটা।
এখন Invest করতে চায়। কালো টাকা ইনভেস্ট করতে চায়। এখন কালো টাকা ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় প্রবলেম হলো আজকে সে কালো টাকা সাদা করছে, কিন্তু কালকে এই কালো টাকাই তার জন্য কাল হবে কিনা হি ডাজন্ট নো। সে জানে না, কিন্তু কারণ বাংলাদেশের পরিস্থিতি পরে বলল যে 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 মাঝে মধ্যে আমাদের কাছ থেকে এক এক তথ্য সময় নিয়ে- তথ্য নেওয়া হয়েছে। এখন কেউ তো ওই সিকিউরড ওয়েতে যে ইনভেস্ট করবে সেই জায়গাটা, আমার কাছে তো কোনটা কালো টাকা কোনটা সাদা টাকা দ্যাট ইজ নট দ্য কেস। আমার কাছে টাকা টাকা কালো টাকাই। সব এক। কাজে ওখান থেকেও কিন্তু ইনভেস্টমেন্টের একটা মানে অনিশ্চয়তা, তারা ইনভেস্ট করতে ভয় পায় এই ধরনের আনসার্টেন সিচুয়েশন। আবার কি ধরনের সিচুয়েশন সামনে আসতে যাচ্ছে, স্টেবিলিটি থাকবে কি থাকবে না, মানে এগুলো অনেক কিছুই কিন্তু এই সেক্টরটাকে পিছিয়ে দিয়েছে। আর যেটা বললেন যে লিঙ্ক যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যেহেতু আমি সিমেন্টে আছি, সিমেন্টের সবচেয়ে বড় ক্রাইসিস হয়েছে কয়েকটা কারণে আমরা খুব সাফার করেছি। একটা শ্যালা নদীর জন্য ফ্লাই অ্যাশটা আসা বন্ধ ছিল। সেকেন্ড হলো সে আমার রোডে আনতে হয়েছে, 18,000 টাকার ভাড়া আমি 48,000 টাকা দিয়েছি, কিন্তু মার্কেটে আবার ডিমান্ড ফল করছে, যেহেতু রিয়েল এস্টেট ডাউন, আমি সেল করতে পারছি না, এদিকে আমার কস্টিং বেড়ে যাচ্ছে, মানে সব মিলিয়ে উভয় সংকটে প্রচন্ড ধরনের সংকটে। আবার যখন আমি রিয়েল এস্টেটে ইনভেস্টর, তখন দেখা যাচ্ছে যে আমি যখন রডের ডিমান্ড করেছি ওটা আসছে 15 দিন পরে 20 দিন পরে, তাও টাইম শিডিউল নাই। টাইম শিডিউলটা ঠিক থাকছে না। ফলে সবকিছু মিলিয়ে মানে সিচুয়েশনটা এখনো যে 100% ইজি হয়েছে তা না, তবে আমি স্টিল হোপফুল যে এটা সিচুয়েশন আবার টার্ন করতে যাচ্ছে। মাঝখানে সেই সুবাতাস আমরা পেয়েছিলাম অক্টোবর নভেম্বরের Exactly. সময়, তারপরে এসে একটু ঝামেলা পড়েছে, সামনে আই বিলিভ যে আবার সেই সিচুয়েশনটা ভালো সময়টা আসতে যাচ্ছে, কারণ একটা ইন্ডাস্ট্রি এতদিন ধরে ডাউন ট্রেন্ডে থাকতে পারে না। এখন তো এটাকে অনেকটাই উঠিয়ে আমরা দিতে সুবাতাস দেখছি জি। এবং সচল হওয়ার দিকে যাচ্ছে সবকিছু। আমি একটা খবর দিতে চাই এখানে, মানে জি, আপনার এই খবরটা আমরা জানবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছিলেন ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টক। জি ধন্যবাদ। সালেম মুজাহিদ, 20 সেকেন্ড আপনার পরামর্শ। আমার পরামর্শ হলো যে যেগুলো রিহ্যাব চেয়েছে আপনার সিঙ্গেল ডিজিট, এটা অবশ্যই দরকার এই মুহূর্তে, এবং 1 বছর হয়তো যেটা আগে বলা হয়েছে কেস টু কেস দেখে দেখে যেখানে দরকার সেটা কেস করা। টু কেস দেখে দেখেছি। তারপরে আর যেটা যে আপনার সিচুয়েশনটা গভর্নমেন্ট যেভাবেই হোক স্বাভাবিক করতে হবে। দেশের অনিশ্চয়তার মধ্যে এভাবে চলতে পারে না একটা জি, দেশের ইকোনমি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, অর্থনীতির অন্যান্য খাতের তুলনায় আবাসন খাত একটু বেশি গুরুত্বপূর্ণ, কেননা স্টিল, সিমেন্ট, বালি, কাঠ, রং, থাই অ্যালুমিনিয়াম, টাইলস সহ এই খাতের সাথে জড়িত প্রায় 1.5 শতাধিক ছোট বড় শিল্প। এ খাতের উত্থানে যেমন পুরো অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে, তেমনি এর পতনে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরো অর্থনীতি। তাই এই খাতের সমস্যা নিরসনে সরকারকে অগ্রাধিকার দিতে হবে, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতে হবে। তবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে কোনোভাবেই যেন ক্রেতাদের অধিকার ক্ষুণ্ণ না হয়, সেদিকটিও দেখতে হবে অত্যন্ত গুরুত্বের সাথে। সর্বোপরি আবাসন খাতে ক্রেতাদের আস্থা ধরে রাখতে হবে, উৎসাহিত করতে হবে, ক্রেতা বান্ধব আবাসন খাত নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ।